first 100 in Test cricket. And Tanzil Hassan, the 25-year-old. ইতিহাস গড়া সেঞ্চুরির পর সাজঘরে ফিরলেন তানজিদ তামিম। শান্তর অর্ধশতক, প্রথম ইনিংসে লিড বাংলাদেশের। গ্যাস বিদ্যুৎ সংকটে বাড়ছে লোডশেডিং। চট্টগ্রামে সিএনজি না পেয়ে বিক্ষোভ, রাজধানীতে নাগালের বাইরে নিত্যপণ্য, ক্রেতাদের হাঁসফাঁস। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ৩ শ্রমিকের মৃত্যু, আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি। নিথর দেহে দেশে ফিরলেন ইতালিতে নৃশংসতার শিকার ৩ বাংলাদেশি। চিরনিদ্রায় শায়িত হবেন গ্রামের বাড়ি নোয়াখালীতে। লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস বি, উপসর্গ না থাকায় অজানা ঝুঁকি, সময় মতো চিকিৎসা না হলে হতে পারে ক্যান্সারও। যানজটের ঢাকায় স্বস্তির বার্তা, শাহবাগে চালু স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল, সড়কে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগের তাগিদ। ইরানে নজিরবিহীন পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, অনির্দিষ্টকাল নৌ অবরোধের ঘোষণা, অনুমতি ছাড়া চলবে না কোনো জাহাজ, বলছে তেহরান। স্বাগত স্টার নিউজে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি নাইম আবিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে শুরুতেই খেলার খবর। ডারউইন টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ রানের বেশি লিড নিয়েছে বাংলাদেশ। শেষ খবরে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩০০ রান। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অ্যাটাকিং ক্রিকেট দিয়ে শুরু করে টাইগাররা। মমিনুল ও তামিম মিলে গড়েন ১০০ রানের জুটি। ৯৫ বলে ব্যক্তিগত ৪৯ রানে মমিনুল ফিরলেও শান্তকে নিয়ে ম্যাচের ভিত গড়ে দেন তানজিদ তামিম। ১৮৮ বলে তুলে নেন নিজেদের প্রথম টেস্ট 100। সেঞ্চুরি পরে ব্যক্তিগত ১০১ রানে তামিম ফিরলে অভিজ্ঞ মুশফিককে নিয়ে নিজের ১০০ রানের দিকে এগিয়ে যান শান্ত। তবে ৮৪ রানে থামেন তিনি। এখন লিটন মুশি জুটির হাত ধরেই বড় সংগ্রহের পথে এগিয়ে চলছে বাংলাদেশ। ডারউইনে নতুন এক ইতিহাস গড়লেন টাইগার ওপেনার তানজিদ তামিম। স্টার্ক, কামিন্স, হ্যাজলউডদের মতো বিশ্বসেরা পেস অ্যাটাকের দম্ভচূর্ণ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে দেখা পেলেন সেঞ্চুরির। মোটে দ্বিতীয় টেস্ট খেলতে নামা তামিম আউট হওয়ার আগে করেন ১৯৭ বলে ১০১ রান, যার ইনিংস গড়ে দেয় টাইগারদের ভিত। ইনিংসের ৬৪তম ওভারে স্পিনার নাথান লায়নকে লং অফে ঠেলে দিয়ে এই দৌড়েই তানজিদ তামিম যেন ক্যারিয়ারের নতুন এক ধাপে পৌঁছে গেলেন। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, তাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাদেরই মাটিতে। তাই তো উড়ান দিলেন শূন্যে, ডানা মেললেন ব্যাটটা ছুঁড়ে। ক্যারিয়ারের দ্বিতীয় আর বিদেশের মাটিতে প্রথম টেস্ট, আর শুরুতেই করলেন বাজিমাত। অস্ট্রেলিয়ার পেস অ্যাটাককে দুমড়ে মুচড়ে দিয়ে প্রথম টাইগার ব্যাটার হিসেবে সেঞ্চুরি। বাহাতি তানজিদ হাসান তামিম, কামিন্স, হ্যাজলউড আর ওয়েবস্টার যেন পাত্তাই পেলেন না তার সামনে। প্রথম ইনিংসে অজিদেরকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর থেকেই ডারউইন ডিজাস্টারের শুরু। তবে প্রথম দিনের খেলা শেষে ডিআরএসের ভুলে দলকে টেনে তোলা অজি তারকা স্মিথ প্রেস কনফারেন্সে দাবি করেছিলেন ডারউইনের উইকেট ট্রিকি। টাইগারদের জন্য সেই কাজটাই যদিও বারবার করতে চাচ্ছিলেন অজিরা, তবে সুবিধা করতে পারেননি।
মজার বিষয় হলো তামিমের এই সেঞ্চুরিতে কিছুটা অবদান রয়েছে খোদ স্মিথেরই। ব্যক্তিগত ৬২ রানে থাকা অবস্থায় স্লিপে তানজিদের একটা ক্যাচ মিস করেন স্মিথ। সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নেন তরুণ এই তুর্কি। ১৮৮ বলে শতক পূরণ করা মিস্টার 31 শেষ পর্যন্ত ১৯৭ বলে ১০১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ড্রেসিং রুমে ফিরে যান। কিন্তু দীর্ঘ প্রায় ২ যুগ পর অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের এমন অ্যাটাকিং গেম এখন পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে। ডায়না জারিন, স্টার প্লে। তীব্র গ্যাস সংকট আর তার সাথে যোগ হওয়া লাগামহীন লোডশেডিং, এই জোড়া সংকটে নাভিশ্বাস উঠেছে বন্দরনগরী জনজীবনে। সিএনজি পাম্প থেকে বাসাবাড়ি সবখানে চলছে গ্যাসের জন্য হাহাকার আর দুর্ভোগ। তার সাথে বিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ে বন্ধ হওয়ার উপক্রম রপ্তানিমুখী সহ বিভিন্ন শিল্প কারখানা। মোহাম্মদ জালালের ক্যামেরায় আরও জানাবেন রুকন উদ্দিন। গ্যাস নেই, তাই পাম্পের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে এই অপেক্ষা সিএনজি অটোরিকশা চালকদের। চাকার পেছনে বসে কাটছে যাদের অনিশ্চিত প্রহর। আর এই নালে বয়সে বুড়া বয়সে আমরা কত কষ্ট করি, কালকে সারা রাত বিজি, কোথায় আমাদের গোসল, কোথায় আমাদের ওষুধ, আমাদের দুঃখ কেউই বোঝে না। গ্যাসের সিরিয়াল ফার্মালারা বলতে আছে গ্যাস আসলে দিবে, কিন্তু কাম করে কারো নির্ধারিত টাইম জানা হয়তো ফার্মও বন্ধ করে না। আমি এক জায়গায় ওখানে সিরিয়াল দিয়েছি, সিরিয়াল না পাইয়ে এখান থেকে আবার এখানে আনছি। ভোগান্তির এই চিত্র কেবল সড়কেই সীমাবদ্ধ নেই, গ্যাসের জন্য হাহাকার চলছে নগরের বাসাবাড়ির রান্নাঘরেও। গ্যাস নাই, রান্না করতে পারছি না। ছোট ছোট বাচ্চা আছে, আমরা ফ্যামিলি মেম্বার অনেকে আছি, আপনার এগুলো নিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে। দোকানের খাবার তো আর সব খাবার তো আর খাওয়া যায় না। কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষের হিসাবে বর্তমানে নগরীতে মিলছে চাহিদার মাত্র ৪ ভাগের ১ ভাগ গ্যাস। কবে মিলবে এই দুর্ভোগ থেকে মুক্তি তা বলতে পারছেন না সংশ্লিষ্টরাও। আমাদের নেটওয়ার্কে যেখান থেকে গ্যাসটা দেওয়া হয় সেইখানে আমরা পেতাম ২২০ নর্মাল অবস্থায়। হ্যাঁ, এখন এখানে পাচ্ছি আমরা ৬০। মানে সমস্যা আমাদের কাছে আছে, সমাধানটা কখন হবে এরকম তথ্য আমাদের কাছে নাই। গ্যাস সংকটের মাঝেই এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। এই জোড়া সংকটের চরম বিপাকে চট্টগ্রামের রপ্তানিমুখী শিল্পসহ সামগ্রিক ব্যবসা বাণিজ্য। বিদ্যুৎ যদি একবার চলে যায়, আমাদের জেনারেটর ছাদতে মিনিমাম মনে করেন ২-৫ মিনিট চলে যায়। জেনারেটর আসার পরে যদি মনে করেন আবার বিদ্যুৎ আসে, আবার ২-৫ মিনিট চলে যায়। আমাদের গার্মেন্টস এখন অনেক আমরা সংকটে পড়ে গেছি, উৎপাদনের মধ্যে আমরা অনেক পিছনে চলে গেছি। চট্টগ্রাম সহ সারা দেশে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। সবচাইতে বেশি বিপর্যয়ের মুখে আছে রপ্তানিমুখী শিল্প, যার ফলে এভাবেই চলতে থাকলে আগামীতে রপ্তানি টার্গেট পূরণ করা প্রায় অসম্ভব বলে আমরা মনে করছি। পিডিবির তথ্য অনুযায়ী গত কয়েকদিনে চট্টগ্রামের প্রতিদিন গড়ে লোডশেডিং হয়েছে ১৩০ মেগাওয়াট, যেখানে চাহিদা ১১০০ থেকে ১৩০০ মেগাওয়াট। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। গ্যাস সরবরাহের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এখন জানাবেন আপনি মতিঝিলের যে স্টেশনে রয়েছেন সেখানে পরিস্থিতি কি দেখছেন, সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা? যদি না থেকে থাকে তাহলে সমস্যার কথা কি বলছেন যারা বিক্রেতা রয়েছেন তারা, আর ক্রেতাদের ভোগান্তির চিত্র কি? সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, ঢাকার মধ্যে প্রায় বেশিরভাগ ফিলিং স্টেশন সকালে খোলা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বেশ কিছু ফিলিং স্টেশন বন্ধ হয়েছে। ঠিক যেমনটি আমি মতিঝিলের একটি ফিলিং স্টেশনে বর্তমানে রয়েছি। এই ফিলিং স্টেশনে গতকাল রাতে গ্যাস কিছুটা থাকলেও সকালে তারা গ্যাস সরবরাহ স্বাভাবিক রেখে এরপর আস্তে ধীরে তারা এটি বন্ধ করে দেয়। এবং রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত যে কিছুটা খোলা থাকলেও পরে তারা বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অনেকে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন, যেহেতু গ্যাসের চাপ কম। এখন পর্যন্ত আমি যেটি দেখতে পেয়েছি, রাজধানীর মহাখালী সহ তেজগাঁও এবং মোহাম্মদপুর এবং ঢাকা উত্তরের যে অংশটি রয়েছে সেখানে বেশিরভাগ ফিলিং স্টেশন খোলা রয়েছে এবং সেগুলোতে গ্যাসের চাপ একেবারেই কম। সাধারণ সময়ে যেটি ২০০ PSI থাকতো সেই জায়গা থেকে ৭০ থেকে ৮০ PSI বর্তমানে তারা গ্যাস দিচ্ছেন। তবে ঢাকার যে দক্ষিণ সাইডটি রয়েছে এখানে যাত্রাবাড়ি সহ মতিঝিল সহ এই আশপাশের যে এলাকাগুলো রয়েছে এখানে বেশিরভাগ ফিলিং স্টেশন এখানে বন্ধ রয়েছে এবং গ্যাসের যে চাপ সেটি একেবারেই নেই, যার ফলে তারা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি, স্টেশন মালিকরা বলছেন যে গ্যাসের চাপ রাতের দিকে কিছুটা স্বাভাবিক হলে কিছুটা পেলে তখন তারা ফিলিং স্টেশনগুলো চালু করে গ্যাস দেন, স্বাভাবিকভাবে দিতে পারেন। তাছাড়া দিনের বেলা বেশিরভাগ সময় গ্যাস না থাকায় তারা বন্ধ রাখতে বাধ্য হন এবং গ্রাহক যারা
যারা বিভিন্ন ফিলিং স্টেশনে অপেক্ষা করছেন সেখানে আমরা দেখতে পেয়েছি যে 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করে গ্যাস নিচ্ছেন অনেকে, এবং সেই দুর্ভোগের মাত্রা গেল প্রায় 1 মাস ধরে যে চলমান সংকট চলছে, এই সংকটের মধ্যে সবচেয়ে বেশি বর্তমানে বলা যায়। এবং যত দিন গড়াচ্ছে গেল 2-3 দিন ধরে সংকটের যে বর্তমান পরিস্থিতি এটি আসলে আরও বেশি ঘনীভূত হচ্ছে, এবং বলা যায় যে মানুষের যে ভোগান্তির মাত্রা এটি আসলে ছাড়িয়ে যাচ্ছে। বিশেষ করে যারা এই সিএনজি চালিত অটোরিকশা এবং প্রাইভেট কার চালিয়ে যারা তাদের জীবিকা নির্বাহ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভোগান্তির মাত্রা একেবারেই মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এবং আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পেয়েছি যে 30 থেকে 40 টাকা কিংবা সর্বোচ্চ 70 থেকে 80 টাকার গ্যাস কিছু কিছু সিএনজি পাচ্ছে। চাপ একেবারে না থাকার কারণে দিনে 3 থেকে 4 বার নিতে হচ্ছে, এবং দিনের বেশিরভাগ সময় সিএনজি ফিলিং স্টেশনে তাদের সময় কাটাতে তারা বাধ্য হচ্ছেন, যেহেতু একেবারেই বর্তমানে এই সংকট একেবারে ঘনীভূত হয়ে যাচ্ছে। তবে এই সমস্যা সমাধানের ব্যাপারে সরকার থেকে এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো কিছু জানাননি এবং নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে বলা যায় বর্তমান পরিস্থিতি একটি অনিশ্চিতের মধ্যেই রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। আবির। ধন্যবাদ ফাহিম। আমরা জানছিলাম গ্যাস সংকটের যে পরিস্থিতি, এবং তিনি জানাচ্ছিলেন সকালের দিকে যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেগুলো কিছুটা খুললেও সময় বারবার সঙ্গে সঙ্গে সরবরাহ সংকটে সেগুলো আসলে বন্ধ করতে হয়েছে, এবং সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকমের কোনো নির্দেশনা যায়নি। এদিকে 11 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মিলছে মাত্র 4 মেগাওয়াট, আর তাই বেহাল দশা পটুয়াখালীর মহিপুর আলিপুর মৎস্য বন্দরের। স্থবির বরফ কলের উৎপাদন আর বরফ সংকটে সাগরে যেতে পারছেন না জেলেরা। একই ঘটনা জয়পুরহাটেও, সেখানে দেখছে যে দৈনিক চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করছে পল্লী বিদ্যুৎ। 10 থেকে 11 ঘন্টা লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষি, হিমাগার আর কলকারখানাতেও। শত শত মাছ ধরার ট্রলার নোঙর করে আছে পটুয়াখালীর আলিপুর মহিপুর মৎস্য বন্দরে। সাগরে যাওয়ার সব প্রস্তুতি শেষ হলেও এখন অপেক্ষা বরফের। জেলেরা জানান মাছ সংরক্ষণের জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ বরফ, কিন্তু ধারাবাহিক লোডশেডিংয়ে বিপর্যস্ত বন্দরের কার্যক্রম। দৈনিক 11 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে মিলছে মাত্র 4 মেগাওয়াট, ফলে প্রয়োজন মতো বরফ উৎপাদনে ব্যর্থ কলগুলো। বরফ দিতে পারতেছি না, কারেন্টের কারণে বরফ সলিড হয় না। বিদ্যুৎ তো টোটাল নাই না, বিদ্যুৎ নাই, বরফ দিতে না, বরফ পর্যাপ্ত পরিমাণ নামতেছে না, বরফ তো বোর্ডে দিতে পারতেছি না আমরা কারেন্ট বাগর। অন্যদিকে বরফ সংকটে যাত্রা অনিশ্চিত হলেও জ্বালানি, শ্রমিক ও ট্রলার পরিচালনার খরচ গুনতে হচ্ছে মালিকদের। এখন আমরা তো মাছ ধরতে যাচ্ছি না, আমাকে 16টা মানুষ কামে মাঝি বাদে, এখন বিল বেতন দিব কিভাবে আর কি করবো, আমাকে দিগারা। আমাদের 10-15 দিন থেকে কারেন্ট অনেক সমস্যা করে, 2 ঘন্টা থাকে, 5 ঘন্টা থাকে না। এদিকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না জয়পুরহাটে। লোডশেডিংয়ের প্রভাবে থমকে গেছে কৃষি কার্যক্রম ও ব্যবসা বাণিজ্য। ঠিক মতো কারেন্ট দেওয়া পারতেছে না, ডিপি চলছে না, ফসলের ক্ষতি। গরম ঘরের মধ্যে থাকা যায় না, মেশিন কলকারখানা চলতেছে না। অতি সত্বর এই সমস্যাটা আমাদেরকে সমাধান করে দিবেন। বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টার পর দোকানপাট ও শপিং মল বন্ধে সরকারের দেয়া সিদ্ধান্তে ইতিবাচক পরিবর্তনের আশা পল্লী বিদ্যুৎ সমিতির। বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় হবে, বিশেষ করে রাত 8টার পর। যেটুকু আমরা গ্রাম অঞ্চলে দিলে হয়তো লোডশেডিং এর পরিমাণটা আর একটু কমবে, গ্রাহক স্বস্তি হবে। সরকার এ বিষয়ে আন্তরিক আছে, অতি দ্রুত এই পরিস্থিতির মোকাবেলা হবে বলে আমরা মনে করি। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক প্রায় 2,83,000, প্রতিদিন চাহিদা 60 থেকে 70 মেগাওয়াট। বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র 30 থেকে 32 মেগাওয়াট। রিজভী হাবিব, স্টার নিউজ। গ্যাস বিদ্যুতের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু রাজধানীর বাজারেও পড়েছে। কোনোভাবে স্বস্তি ফিরছে না রুই, কাতলা, তেলাপিয়া আর পাঙ্গাস মাছ এই সব জিনিসপত্র কিনতে, এবং কেজিতে বেশি গুনতে হচ্ছে কমপক্ষে 20 থেকে 50 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি এখনও বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজিতে। সপ্তাহ ব্যবধানে সব সবজিতে কেজিতে 10 থেকে 20 টাকা কমলেও এখন ঊর্ধ্বমুখী বলছেন ভোক্তারা। ঝিঙে, কচুরমুখী, ঢেঁড়স, পটল সহ 60 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। আর করলা, বেগুন, কাঁকরোল ও লাউ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। তবে কমেছে শসা ও কাঁচা মরিচের দাম। শসা 30 থেকে 50 টাকা এবং কাঁচা মরিচ 100 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর শীতের শিম, ফুলকপি, বাঁধাকপি ও মূলা বাজারে পাওয়া গেলেও দাম আকাশ ছোঁয়া। অতিবৃষ্টি না হলে আগামী 2-1 সপ্তাহের মধ্যে সবজির দাম আরও কমবে বলে আশা বিক্রেতাদের। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণ হয়েছে একটি শিপইয়ার্ডে।
এ দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 3 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 3 সদস্যের মরদেহ ফিরেছে দেশে। মা, বাবা এবং ছোট বোনের নিথর দেহ 3টি কফিনে নিয়ে শুক্রবার সকালে বিমানবন্দর থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন স্বজনেরা। একই সঙ্গে দেশে ফিরেছেন এই হত্যাকাণ্ড থেকে গুরুতর আহত অবস্থায় বেঁচে যাওয়া একমাত্র সন্তান আমির হোসেন অয়ন চৌধুরী। প্রবাসী পরিবারের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন দেখলেও এখন 3টি কফিনের ভার আর ভয়াবহ সেই রাতের স্মৃতি নিয়েই দেশে ফিরতে হয়েছে তাকে। গত 26 জুন ইতালির রোমে নিজেদের বাসায় নৃশংস হামলার শিকার হন অয়নের মা, বাবা ও ছোট বোন। হামলায় গুরুতর আহত নয়ন অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। এ ঘটনায় শাহাদত নামে এক বাংলাদেশিকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে ইতালির পুলিশ। এদিকে প্রিয়জনদের হারিয়ে শোকস্তব্ধ স্বজনেরা। 3 স্বজনের মরদেহ নেওয়া হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের গ্রামের বাড়িতে। সেখানকার পারিবারিক কবরস্থানেই পাশাপাশি শায়িত করা হবে তাদের। বাংলাদেশে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত প্রায় 1 কোটি মানুষ, আর এতে প্রতি বছর প্রাণ হারাচ্ছেন প্রায় 21,000 মানুষ। সবচেয়ে উদ্বেগের বিষয়, মায়ের শরীর থেকে সন্তানের শরীরে ছড়াতে পারে এই ভাইরাস। হাবিবুর রহমান অভির 3 পর্বের ধারাবাহিক লিভার ট্র্যাজেডির প্রথম পর্ব, ক্যামেরা ছিলেন জাহিদ হোসেন। যদিও সংসার শুরু করেছিলেন স্বপ্নের হাত ধরে, তবে তা দুঃস্বপ্ন হতে সময় লাগেনি বেশি দিন। নাম জয়ী হলেও ফুল হয়ে আর ফোটা হয়নি তার। বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় তিনি টের পান স্বামী ভুগছেন মারাত্মক জটিল রোগে, লিভার ক্যান্সার। সেদিন থেকে যেন বদলে গেল জুয়ের জীবনের সমস্ত হিসেব। চাকরি করতেছি শুধু স্বামীকে ইয়ে করার জন্য, ওনাকে বাঁচানোর জন্য। একদিকে মরণব্যাধি রোগের সঙ্গে লড়াই, অন্যদিকে সংসারের অর্থনৈতিক চাপ, সাথে গালাগালি আর নিঃসন্তান হবার কটূক্তি। তবুও স্বামীকে বাঁচানোর লড়াই তিনি থামাননি। এমন এমন ভাষা বলে আমি বলতেও পারি না, শুধু ঘরের দরজা লেগে কান্না করি, আল্লাহ আমার কপালে কি করলে, কি আমার অপরাধ। জুয়ের বাস্তবতা কেবল একটি পরিবারের গল্প নয়, অসংখ্য পরিবারের প্রতিচ্ছবি, যারা ক্যান্সারের সঙ্গে লড়ছেন প্রতিদিন। সেক্ষেত্রে ঝুঁকি এড়াতে সন্তান নেবার আগে বাধ্যতামূলক টেস্টের পরামর্শ বিশেষজ্ঞদের। কেননা বেশিরভাগ ক্ষেত্রে এই ভাইরাস মায়ের শরীর থেকে ছড়ায় সন্তানের শরীরে। মায়েদের জানো হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং করা হয় প্রেগনেন্সির সময়, তাহলে দুটো কাজ হবে। আমরা তার বাচ্চাকে 2টো টিকা দিতে পারি, একটা ইমিউনোগ্লোবুলিন এবং একটা ভ্যাকসিন জন্মের পরপরই, এবং মাকে আমরা চিকিৎসায় আনতে পারি। আর এটার একটা বড় অসুবিধা হচ্ছে, যতক্ষণ আপনার লিভারকে প্রায় শেষ পর্যায়ে নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝতে পারবেন না, যে কারণে এটাকে বলা হচ্ছে সাইলেন্ট কিলার। বাংলাদেশে লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি। বিশেষজ্ঞদের মতে দেশে প্রায় 85 লাখ মানুষ হেপাটাইটিস বি ভাইরাস বহন করছেন, আর হেপাটাইটিস সি যোগ করলে এ সংখ্যাটা কোটির ঘরে। আমরা কিন্তু বলছি যে আপনার লিভার পরীক্ষা করুন, কিন্তু কাকে লিভার পরীক্ষা করতে বলছি?
যাদের ফ্যাটি লিভার আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের বংশে লিভারের রোগ আছে, ইয়াং যারা আছেন, অনেকে রক্তক্ষরণ, রক্ত বমি নিয়ে আমাদের কাছে এসে বলছেন যে স্যার আমার কী হয়েছে। আপনার যখন সিরোসিস হয়ে যাবে বা ক্যান্সার হয়ে যাবে তখন কিন্তু চিকিৎসার বার্ডেনটা অনেক বেশি, তখন আপনার ক্যান্সার স্ক্রিনিং লাগবে, অনেক কিছু লাগবে, অনেক খরচ হবে। বাংলাদেশ গভর্নমেন্টও করেন, ঢাকা মেডিকেলেও হয়। আপনি যদি বলেন আমার হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং করতে চাই 100 টাকা। চিকিৎসকরা বলছেন এখনই সচেতন না হলে কিংবা কার্যকরী পদক্ষেপ না নিলে কেবল এ রোগ সারাতেই আলাদা একটি লিভার হাসপাতাল প্রয়োজন হবে ভবিষ্যতে। লিভারের ডাক্তারদেরকে আমরা দায়িত্বটা দিন, হেপাটোলজির যারা। হাবিবুর রহমান রফি, স্টার নিউজ, ঢাকা। কিছুক্ষণ আগে আমরা জানিয়েছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা সেই আহতদের বিস্তারিত খবরাখবর জানতে চাই। তাদেরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুকন উদ্দিন। রুকন, এই যাদেরকে এই শিপইয়ার্ড ব্রেকিংয়ের যে ঘটনাটি ঘটলো সেখান থেকে যাদেরকে আসলে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের কি অবস্থা, ডাক্তার কি বলছেন, এবং এই সার্বিকভাবে এই যে ঘটনাটি ঘটলো বিস্ফোরণের কি ধরনের আলামত পাওয়া যাচ্ছে যে কেন এই বিস্ফোরণটি ঘটলো? 5 মিনিট আগেই তাদেরকে এখানে আনা হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের বরাতে যদি বলি যে সেখানে কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে। তবে যে হতাহতের সংখ্যা কিন্তু এখানে কিন্তু আহত যারা হয়েছেন তারা গুরুতর আহত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ তাদের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। আমরা জানি যে সকালে আসলে এই ঘটনাটি ঘটে চট্টগ্রামের ভাটিয়ারির সীতাকুণ্ডের শিপইয়ার্ডে। মূলত গ্যাস বিস্ফোরণের পর তারা নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছে এরকম কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং সবাইকে এখনো পর্যন্ত এখানে আনা হয়নি, তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা এখনো পর্যন্ত সেখানে কাজ করছেন এবং তারা যেমনটি বলছেন যে আসলে যে বিস্ফোরণটি হয়েছে সেটি আসলে কী কারণে কিভাবে হয়েছে সেটি এখনো পর্যন্ত তারা নিশ্চিত করে বলতে পারছেন না। এবং যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিচয়ও আসলে এখনো পর্যন্ত শনাক্ত করা হয়নি। যেটি বলা হচ্ছে যে সকাল দিকে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখান থেকে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে উদ্ধার করে এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আনা হয়েছে। এবং আরও ডাক্তারদের সাথে কথা বলে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে কয়জন সেখানে মারা গেছেন এবং এখানে যারা আসছেন তাদের মধ্যে কেউ মারা গেছেন কিনা সেটি আসলে আমরা ডাক্তারের সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবো। এবং এই পর্যন্ত আসলে জানা যায়নি যে আসলে তাদের বাড়ি কোথায়, তাদের পরিচয় কি, সেটি আমরা এখনো পর্যন্ত তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারিনি। এবং যোগাযোগ হলে তারপর আমরা পরবর্তী সংবাদে আসলে এই বিস্তারিত জানাতে পারবো এবং তখনই আসলে বলতে পারবো তারা আসলে তাদের বাড়ি কোথায়, তাদের পরিচয় কি, সেটি আসলে আমরা জানাতে পারবো। এবং এই পর্যন্ত আমাদের হাতে 3 জনই কিন্তু নিহতের খবর এসেছে। এই ছিল আমার কাছে সবশেষ। আবির। ধন্যবাদ রুকন। পরবর্তীতে আপনার সঙ্গে আরও যুক্ত হব এই ঘটনার সবশেষ অবস্থা এবং যারা আহত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে, বিশেষ করে যারা ভর্তি হয়েছেন তাদের খবর জানব। এদিকে যানজটের নগরী ঢাকায় স্বস্তির বার্তা। এবার শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। প্রথম পর্যায়ে নগরীর 20টি গুরুত্বপূর্ণ মোড়কে এই ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। নগর কর্তৃপক্ষের আশা প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করলেই হবে না, এর কার্যকারিতা নিশ্চিতে প্রয়োজন সড়ক ব্যবস্থাপনার সমন্বিত উদ্যোগ। সুমন মাহমুদের প্রতিবেদন। প্রতিদিনের যানজটে নাকাল রাজধানীবাসী। ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে ভোগান্তি। যানজট নিয়ন্ত্রণে নানা উদ্যোগের পর এবার ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি। এরই অংশ হিসেবে শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও 50টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক এই সিগন্যাল সিস্টেম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক।
আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও 50টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এই আধুনিক সিগন্যাল সিস্টেম চালু করার লক্ষ্যে আমরা নির্ধারণ করেছি। এর মধ্যে আগামী কয়েক মাসের মধ্যেই ডিসিসির আওতাধীন আরও 22টি ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যাল চালু করা হবে। নতুন এই ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন পথচারী ও চালকরা। সবাই এখন ফলো করতেছে সিগন্যাল, যে সময় আপনার রেড সিগন্যাল তখন অটোমেটিকলি দাঁড়া যেতেছে, যে সময় সবুজ সিগন্যাল দিচ্ছে তখন আবার চলে যেতেছে। এটা চালু হইলে মামলা খাবে, বাস সে তারপর থেকে মানবে। ডাইরেক্টলি এনফোর্স করার চাইতে এই যে প্রযুক্তির যে সুবিধা, এই প্রযুক্তির সুবিধাগুলো এখানে আমরা সরাসরি দেখলাম একটা প্রযুক্তির মাধ্যমে আমরা কিভাবে লাভবান হতে পারি। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষের সিগন্যাল মানার প্রবণতা বাড়ছে। ভয় পাচ্ছে যে তাদের মামলা হচ্ছে এবং মামলার কপি তাদের ঠিকানায় চলে যাচ্ছে, এজন্য তারা একটু যারা গাড়ি চালাচ্ছে ওরা একটু সতর্ক হচ্ছে। তবে প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার সুফল পেতে কিছু চ্যালেঞ্জ দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা। তাদের মতে শুধু স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করলেই হবে না, সড়কে শৃঙ্খলা ফেরাতে দরকার সমন্বিত উদ্যোগ। এআইকে শতভাগ কার্যকরী করতে হলে বৈধ যানবাহন সড়কে থাকতে হবে, তার নাম্বার প্লেটটা থাকতে হবে, যে নাম্বার প্লেটটা আমার এআই লেন্সের মধ্যে ধরা পড়বে। কিন্তু যেহেতু অটোরিকশাগুলোর নাম্বার প্লেটের সমস্যা আছে, নাম্বার প্লেটই আসলে নাই এখন পর্যন্ত, সে জায়গায় আসলে আমরা এখন যেভাবে কাজটা করছি, পুলিশ এখানে এনগেজড আছে, যে মূলত আমরা এআই সাপোর্টেড একটা সফটওয়্যার বানানো হয়েছে, সেখানে 5 থেকে 6 ধরনের সড়কে কেউ যদি আইন ভঙ্গ করে তখন একটা ভিডিও ট্রিগার করে, 20 থেকে 25 সেকেন্ডের একটা ভিডিও চলে আসে, সেটা অ্যানালিসিস করে তারপরে মামলাটা দেওয়া হচ্ছে। প্রযুক্তির এই ব্যবহার রাজধানীর যানজট ও সড়ক ব্যবস্থাপনায় কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। মাদক মামলায় রমজান নামে এক আসামির বদলে কারাগারে থাকা সোনা মিয়া মুক্তি পেয়েছেন। সকালে তিনি জামিনে মুক্তি পান কক্সবাজার কারাগার থেকে। গত বুধবার তাকে জামিনে মুক্তি দিতে আদেশ দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। মামলা সূত্রে জানা যায় 2020 সালে 1,90,000 ইয়াবা সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। সেখানে ভুলক্রমে অন্তর্ভুক্ত করা হয় সোনা মিয়ার নাম এবং এর কারণে সোনা মিয়াকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন। এদিকে ঝিনাইদহে মাদক কেনার টাকা না পেয়ে নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার ভোরে মহেশপুর উপজেলার শ্যামকুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে শাশুড়ির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তার ছোট ছেলের স্ত্রী। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে শখের বানুকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘাতক ইলিয়াস উদ্দিনকে আটক করেছে পুলিশ। পর্যটকহীন সেন্ট মার্টিনের রোজগারহীন দ্বীপবাসী চরম আর্থিক সংকটে ফিরেছেন বাপ দাদার আদি পেশা মাছ শিকারে। কিন্তু তাতেও ঘুরছে না তাদের সংসারের চাকা, উল্টো প্রতিনিয়ত শিকার হচ্ছেন আরাকান আর্মির হয়রানি আর প্রাণনাশের হুমকির। এমন অবস্থায় দ্বীপের মানুষদের নিরাপত্তা এবং আর্থিক সহায়তার দাবি তুলেছেন জনপ্রতিনিধিরা। সেন্ট মার্টিন নীল সমুদ্রের বুকে জেগে থাকা বাংলাদেশের একমাত্র কোরাল সমৃদ্ধ দ্বীপ। নৈসর্গিক সৌন্দর্যের এই দ্বীপকে ঘিরে বছরের 5 মাস থাকত পর্যটকদের উপচে পড়া ভিড়। তবে এই ভিড়ে ভাটা পড়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে। কর্মহীন হয়ে জীবন জীবিকার টানপোড়েনে পড়েন দ্বীপবাসী। চরম আর্থিক সংকটে বাধ্য হয়ে ফিরেন বাপদাদার আদি পেশা মাছ শিকারে। কিন্তু সমুদ্রের উত্তাল ঢেউ, বৈরী আবহাওয়া ও ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত মাছ। জেলেদের এই মরার উপর খাড়ার ঘা হয়েছে আরাকান আর্মির হয়রানি ও আটক আতঙ্ক। গেলে জাল নষ্ট হয়ে যায়। এখন বর্ষাকাল, যে সময় জাল জেলে বন্ধ থাকে এ সময় মাছ মারতে পারি না। আগস্ট মাস যখন ছিল স্রোত খারাপ হয়ে গেছে, পয়েন্টরে লেখাপড়ার খরচ চালাতে পারি নাই। পশ্চিমের সাগরের পশ্চিমে গভীর পানিতে গেলে ওই ট্রলিনেরা জালগুলি কাটিয়ে নেওয়া যায়। এখন জাইলেরা বাঁচিবার কোনো রেহাই নাই। এই দুঃসময়ে খাদ্য ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন দ্বীপের শিশুরাও।
তাই দ্বীপবাসীর জন্য বিশেষ আর্থিক প্রণোদনা চান জনপ্রতিনিধিরা। সরকারিভাবে একটা 65 দিন বন্ধ আছে আর একটা 22 দিন বন্ধ আছে। প্রাকৃতিকভাবে ওয়াদার খারাপ হয়ে বন্ধ থাকে প্রায় আরও 3, 4 বা 5 মাস। সরকারকে আমি অনুরোধ জানাবো সেন্ট মার্টিনের জেলেদের ব্যাপারে নতুন করে এটা বাঁচার জন্য একটা কি পন্থা বাহির করার জন্য। একদিন পেলে 5,000 টাকার, আর দিন কিন্তু 1 মাস খাইতে হয় 20,000 টাকা ঋণ খরচ করিয়া খাইতে হয়। এখন যে পর্যটকমুখী না থাকাতে যারা হোটেল মালিক এরা পর্যন্ত জাল ফিশিং করতেছে। দ্বীপের নীল জলরাশির সৌন্দর্যে জড়িয়ে আছে 1600 পরিবারের প্রায় 12,000 মানুষের বেঁচে থাকার গল্প। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। গত 7 মাসে এই 2 মহাসড়কের গোপালগঞ্জ অংশে ঘটেছে প্রায় অর্ধশতাধিক দুর্ঘটনা। এতে প্রাণ গেছে অন্তত 35 জনের, আহত হয়েছেন শতাধিক মানুষ। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ পরিণত হয়েছে মরণ ফাঁদে। দুর্ঘটনা, প্রাণহানি এখন নিত্যসঙ্গী। মহাসড়কে দ্রুতগতির যানবাহন, অদক্ষ চালক, নসিমন করিমন সহ 3 হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল, সাথে বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁক, তাই থামছে না দুর্ঘটনা। ওভারটেক করতে যায়, ওভারটেক করার কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটে, তাই তাদের সচেতন হতে হবে। এই রোডের যে গতি দেওয়া থাকে তার থেকেও বেশি গতি এই রোডে গাড়ি চলাচল করে। ঘটনা মূলত ঘটে হলো আপনার এই পরিবহন আর এই ছোট গাড়িগুলো একসাথে চলার কারণে। হুট করে মনে করেন ডানে বাই গুলি দিয়ে মনে করেন গাড়ি ডানে বাই ওভারটেক করতেছে, তখন আমাদের কাছে আর কোনো করণীয় থাকে না। দুর্ঘটনা কমাতে মহাসড়ক দুটি দ্রুত 4 লেনে উন্নীত করার দাবি চালক ও যাত্রীদের। হাই রোডের পার্শ্ববর্তী একটা রোডের প্রয়োজন, জনগণ যাতে যাইতে আসতে পারে। 4 লাইন রাস্তা আলাদা জন্য তাদের সিঙ্গেল একটা রাস্তা করে দিক, বাইপাসের পাশে আরেকটা রাস্তা করে দিক। দুর্ঘটনা রোধে নিয়মিত টহল, বেপরোয়া ও দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি হাইওয়ে পুলিশের। চলছে সচেতনতামূলক কার্যক্রম। আমরা নিয়মিত মোবাইল ডিউটি রান করতেছি। এখানে যে ভারী যানবাহনগুলো আছে সেইগুলো আমরা অনেক সময় যদি ওভার স্পিড থাকে বা তার কাগজপত্র ফেইল থাকে, এই গাড়িগুলোও আমরা ব্যবস্থা নিয়ে থাকি। প্রতিনিয়ত চেকপোস্ট করছি এবং আমরা আইনের আওতায় আনছি। ত্রুটিপূর্ণ যেগুলো যানবাহন আছে প্রত্যেকটা যানবাহনকে আমরা আমাদের নখদর্পণে আসলে আমরা অবশ্যই আইনের ব্যবস্থা নিচ্ছি। মানে ধীর গতি যে যানবাহন, এই ধীর গতির যানবাহনগুলোর জন্য আলাদা একটা লেন থাকা খুবই জরুরি। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 7 মাসে এই 2 মহাসড়কের গোপালগঞ্জ অংশে ঘটেছে প্রায় অর্ধশতাধিক দুর্ঘটনা। এতে প্রাণ গেছে অন্তত 35 জনের, আহত হয়েছেন শতাধিক মানুষ। নুরুল আলম ফয়সাল, স্টার নিউজ, গোপালগঞ্জ। দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভরিতে 2,158 টাকা কমিয়ে 22,000 ক্যারেটের স্বর্ণের ভরির দাম 2,34,621 টাকায় নেমেছে। শুক্রবার থেকে নতুন এই দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,24,065 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,92,397 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,57,172 টাকা নির্ধারণ করা হয়েছে। এবারে দেশের বাইরের খবর। ইরানের উপর অনির্দিষ্টকালের নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু সামরিক চাপ নয়, তেহরানকে নজিরবিহীন অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখে ফেলারও হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের নতুন বিমান রণতরী মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা ইরান বলছে তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার নিরাপদে চলাচল করতে পারবে না। ইরানকে চাপে ফেলতে একের পর এক মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে, উল্টো চাপে পড়ছে ওয়াশিংটন। শুধু তাই নয়, এই যুদ্ধ নিয়ে নিজ দেশেই কড়া সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন। নতি স্বীকার না করে ওয়াশিংটনের কৌশলকে আরও জটিল করে তুলছে তেহরান। এবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানকে ঘিরে নৌ অবরোধ প্রয়োজনে অনির্দিষ্টকাল চালিয়ে যেতে প্রস্তুত মার্কিন বাহিনী। দীর্ঘমেয়াদে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।
indefinitely the United States Navy. ইরানের উপর এই নৌ অবরোধ আমরা যতদিন প্রয়োজন ততদিন প্রয়োজনে অনির্দিষ্টকাল বজায় রাখতে পারি। মার্কিন নৌবাহিনী জাহাজ ঘুরিয়ে ফিরিয়ে এই অবরোধ চালিয়ে যাবে। পৃথিবীর আর কোনো নৌবাহিনীর এমন সক্ষমতা নেই। ইরান জানে এই অবরোধের কোনো সময়সীমা নেই। As we have, so Iran knows it can't get in and out. একই সময়ে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। যুক্তরাষ্ট্রের দাবি, এরই মধ্যে অবরোধে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে তেহরান। আগামী সপ্তাহে আরও ঘোষণা আসছে, কারণ কোনো দেশকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার ইতিহাস আগে কখনো দেখা যায়নি। এমন পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। তবে মার্কিন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। হরমুজে স্বাভাবিক জাহাজ চলাচল রয়েছে। ওয়াশিংটনের এমন বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে ইরানের সামরিক কর্তৃপক্ষ। ইরানের অনুমতি ও তত্ত্বাবধান ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে না। প্রণালীটি ইরানের পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, গোয়েন্দা ব্যর্থতার কারণে এর আগে ইরান যুদ্ধ নিয়ে ভুল হিসাব করেছিল ওয়াশিংটন। এবার হরমুজ নিয়েও আরও বড় ধরনের ভুল করার ঝুঁকি রয়েছে তাদের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু বাস্তবে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ। নূর মোহাম্মদ, স্টার নিউজ। 4 দশকের রক্তক্ষয়ী সংঘাতের পর পথ ছেড়ে তুর্কি সমাজের মূল ধারায় ফিরে আসছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সদস্যরা। পার্লামেন্টে পাশ হলো পিকেকে পিস ল। এর মধ্য দিয়ে স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা এই দলটির সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এটিকে প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ানের জন্য এক ঐতিহাসিক অর্জন বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তবে সাবেক সেনা সদস্যরা এর বিরোধিতা করছেন। পার্থিয়া কারকেরেন কুর্দিস্তানে তুর্কি ভাষায় এই শব্দটির অর্থ হল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা এই দলটির সদস্যদের ঘরে ঘরে এখন আনন্দ, কারণ দীর্ঘ 4 দশকের রক্তাক্ত সশস্ত্র সংগ্রামের পর দলটির সদস্যরা এবার সমাজের মূল ধারায় ফেরার সুযোগ পেল। এর অন্তরালে তুরস্কের পার্লামেন্টে পাশ হওয়া একটি বিল, যার নাম পিকেকে পিস ল। পার্লামেন্টে যখন আইনটি পাশ হচ্ছিল তখন এই কুর্দি মায়েরা অপেক্ষায় ছিলেন দীর্ঘ 1 দশক আগে দলে যোগ দেওয়া সন্তানদের ফিরে আসার। আমার ছেলে একটি বেকারিতে কাজ করত, এরপর সেই পিকেকেতে যোগ দিয়ে নিখোঁজ হয়ে যায়। আমি আমার ছেলেকে ডাকছি, যদি তুমি আমার কথা শুনতে পাও তবে ফিরে এসো। এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। নতুন এই আইনে পিকেকে সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করে কিছু আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে, যেমন গুরুতর কোনো অপরাধে যুক্ত না থাকলে সুরক্ষা দেয়া এবং কারাদণ্ড স্থগিত করা। প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টি, জাতীয়তাবাদী MHP এবং কুর্দিপন্থী ডেম পার্টির সমর্থনে বিলটি পাশ হয়। এই প্রক্রিয়ার শুরু গত ফেব্রুয়ারিতে। আত্মসমর্পণ করেন পিকেকে প্রধান আবদুল্লাহ উকালান। সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত পিকেকে 1984 সাল থেকে সশস্ত্র বিদ্রোহ শুরু করে। 4 দশকের রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ যায় অন্তত 40,000 মানুষের। তবে পিকেকের সাথে শান্তি চুক্তির বিরোধী সাবেক সেনা সদস্যরা, বিশেষ করে যারা পিকেকের হাতে প্রিয়জন হারিয়েছেন, নিহত বীরদের রক্তের বিনিময়ে সন্ত্রাসীদের ক্ষমা করে দেওয়া হচ্ছে এমন প্লাকার্ড ফেস্টুন নিয়ে আঙ্কারায় বিক্ষোভ করেন সেনারা। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।